ওকে, হ্যাঁ, তাহলে আমরা করছিলাম রিফ্র্যাকশন অফ লাইট, আর আমরা দেখলাম যে একটা লাইট বেন্ড হতে পারে, তার মধ্যে একটা সিচুয়েশন আমাদের জানা যে যখন লাইটটা কোনো সারফেসের উপরে এসে পড়বে অ্যান্ড দ্যাট সারফেস মাস্ট বি দি সেপারেশন অফ টু ডিফারেন্ট অপটিক্যাল মিডিয়া। অপটিক্যাল মিডিয়া কারণ ইট অ্যালাউজ লাইট টু পাস থ্রু ইট, রাইট? আচ্ছা, আমাকে একটা কথা বল যে অপটিক্যাল মিডিয়া বলতে একটা হতে পারে অপটিক্যালি ডেন্সার, একটা হতে পারে অপটিক্যালি রেয়ারার। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অপটিক্যালি ডেন্সার, অপটিক্যালি রেয়ারার অ্যান্ড ডেন্সার অ্যান্ড অপটিক্যাল, ডেন্সার অ্যান্ড রেয়ারার, ডেন্সার অ্যান্ড রেয়ারার আর অপটিক্যালি ডেন্সার আর অপটিক্যালি রেয়ারের মধ্যে কি পার্থক্য? দেখে মনে হবে যেটা ডেন্সার সেটা অপটিক্যালি ডেন্সার। না, এমনটা নয়। ধর আমি গুড, তার মানে ডেন্সার মানে ডেন্স উইথ রেসপেক্ট টু মাস, যে কতটা মাস কতটা ভলিউমে আছে সেইভাবে আমরা ডিফাইন করতে পারি সেটা ডেন্সার না রেয়ারার। ইজ দ্যাট ক্লিয়ার? অপটিক্যালি ডেন্সার না অপটিক্যালি রেয়ারার মানে তার মধ্যে দিয়ে যে লাইটটা পাস করবে তার এয়ারে যা স্পিড থাকবে ওর মধ্যে দিয়ে পাস করার সময় স্পিডটা যত বেশি কমবে সে তত অপটিক্যালি ডেন্সার। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে অপটিক্যালি ডেন্সার কি করে বুঝবো? যে লেসার দ্য স্পিড, লেসার দ্য স্পিড অপটিক্যালি ডেন্সার দ্য মিডিয়াম, লেসার দ্য স্পিড অপটিক্যালি ডেন্সার দ্য মিডিয়াম। ওকে, আচ্ছা, তাহলে যদি স্পিড বেশি হয় তাহলে মিডিয়ামটা তুলনামূলকভাবে লেস অপটিক্যালি ডেন্সার, বা সেটাকে আমরা বলতে পারি অপটিক্যালি রেয়ারার মিডিয়াম। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে অপটিক্যালি রেয়ারার মিডিয়ামে কি হবে? স্পিড উইল বি মোর, স্পিড উইল বি মোর। ইজ দ্যাট ক্লিয়ার? একদম পরিষ্কার হয়েছে? ওকে, তাহলে আমরা অপটিক্যালি ডেন্সার আর অপটিক্যালি রেয়ারারটা বুঝতে পারলাম। তাহলে যদি একটা সারফেস সেপারেটিং টু অপটিক্যাল মিডিয়া এসে পড়ে তাহলে এই ক্ষেত্রে হতে পারে, আর কোনো সিচুয়েশানে হতে পারে, আরও দুটো সিচুয়েশানে হতে পারে। বলতে পারবে কেউ? ওকে, দেখো আর একটা যে সিচুয়েশান, ইন্টারফেস। আচ্ছা, বোঝা? না, সেটা তো এটা হয়ে গেল, সেটা তো একটা অপটিক্যালি ডেন্সার। একটা কাঁচ আছে, একটা ডায়মন্ড আছে, তাহলে কাঁচ আর ডায়মন্ডকে সেপারেট করছি, নিশ্চয়ই একটা লেভেল রয়েছে, তাহলে সেটাতে একটা সারফেস অফ সেপারেশন। সেই ক্ষেত্রে হতে পারে এয়ার আছে, ওয়াটার আছে, হতে পারে গ্লাস আছে, এয়ার আছে, হতে পারে গ্লাস আছে, অয়েল আছে, হতে পারে। সবগুলো কি অপটিক্যালি ডেন্সার বা অপটিক্যালি রেয়ার সেপারেটলি, আলাদা আলাদাভাবে। ওকে, আরেকটা হতে পারে, সেটা হচ্ছে মনে কর আমার কাছে এরকম একটা ছোট্ট গ্যাপ আছে, না আমার ছোট্ট একটা গ্যাপ আছে, ঠিক আছে? ছোট মানে কতটা ছোট? গুড, লাইটের ওয়েভলেন্থের কম্পারেবল এতটা ছোট। কতটা ছোট? লাইটের ওয়েভলেন্থের কম্পারেবল কতটা ছোট? গুড, এরকম যদি ছোট হয় গ্যাপটা, তাহলে যদি একটা রে অফ লাইট এখানে এসে পড়ে সেটা বেন্ড হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এই যে রে অফ লাইটটা বেন্ড হয়ে গেল, এই প্রসেসটাকে বলা হয় ডিফর্যাকশন। আমরা পড়বো, এটা অবশ্যই ডেপথে পড়বো, এই বছরই আছে, এটাকে বলে ডিফর্যাকশন। এই দুটো জিনিস আমরা এই বছর পড়বো, কিন্তু আমরা এই লাস্ট জিনিসটা পড়বো না। কেউ বলতে পারবে লাস্ট জিনিসটা কি? লাইট আরও একটা কারণে ব্যাকে, না রেডিয়েশন না। মনে কর তুই একটা সোফার উপরে বসে আছিস, আমি যদি সোফাটাকে কাত করে দিই, তুই যেহেতু সোফার সাথে আছিস তুই কি হবি? পড়ে যাবি অনেকটা কাত করলে। কিন্তু যদি অনেকটা কাত না করি, যদি অল্প কাত করি, বেঁকে যাবি। তার মানে এই আমাদের বইটা রয়েছে আছে, আমি যদি বইটাকে এরকম করি পড়ে যাবে, কিন্তু যদি আমি বইটাকে হালকা এরকম কার্ভেচার করি পড়ে গেল না।
কিন্তু পজিশন কি এক থাকলো না। তাহলে বইটার যেরকম বা বইটার উপরে যে ছাপাটা, এই ছাপাটাকে কেমন দেখছিস? প্লেন দেখছিস, মনে হচ্ছে না একটা ফ্ল্যাট সারফেসের উপরে আছে। এবার কেমন দেখছিস? কার্ভ দেখছিস। কিন্তু আদেও কি লেখাটা কার্ভড? না, লেখাটা কিন্তু এর উপরেই প্লেন। তাহলে কার্ভড কেন হলো? কারণ যে সারফেসের উপরে ও রয়েছে সেই সারফেসটা ছেড়েও বেরোতে পারবে না। তাই আমি যদি সারফেসটাকে কার্ভ করে দিই, ওর কার্ভ হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে সারফেসটা যেহেতু কার্ভড হয়ে যাচ্ছে, তাই একে কম্পালসারিলি কার্ভড হতে হচ্ছে। পরিষ্কার? তার মানে আর একটা হতে পারে, যদি স্পেস টাইমের কার্ভেচার চেঞ্জ হয়, তাহলে ডিউ টু চেঞ্জ ইন কার্ভেচার অফ স্পেস টাইম লিখে নাও। আর একটা হতে পারে ডিউ টু চেঞ্জ ইন কার্ভেচার অফ স্পেস টাইম। ওকে, একটা হতে পারে স্পেস টাইমের কার্ভেচারের চেঞ্জের জন্য। তাহলে এই তিনটে কারণে হতে পারে। ওকে, তিনটে কারণে হতে পারে। এই চ্যাপ্টারে আমরা এই ফেনোমেনাটাকে নিয়ে খুব ইন্টারেস্টেড। এই ফেনোমেনাটার সুন্দর নাম হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। ওকে, তোমরা কিন্তু রিফ্র্যাকশন অফ লাইট লিখে তিনটে করেছো, এখানে লিখো যে লাইট ক্যান বেন্ড বলেই হেডিংটা দাও। ঠিক আছে, রিফ্র্যাকশন অফ লাইট হচ্ছে আমার এই ফেনোমেনাটা। এখানে দাও দ্য ওয়েজ ইন হুইচ লাইট ক্যান বেন্ড। লেখা হয়ে গেছে। এবার আমরা দেখব যে কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাওয়ার সময় লাইট ঠিক কেমনভাবে বেন্ড হয়। ওকে, সাপোজ আমার কাছে এই রকম একটা মিডিয়াম আছে। ক্লিয়ার? নিচের মিডিয়ামটা হচ্ছে ডেন্সার, উপরের মিডিয়ামটা হচ্ছে রেয়ারার। ওকে, নিচের মিডিয়ামটা কীরকম? ডেন্সার। উপরের মিডিয়ামটা কীরকম? রেয়ারার। একটা রেয়ারার মিডিয়াম ধর তুই হাঁটছিস একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে, তাহলে তুই যদি চাস তুই যেরকম ইচ্ছা মতো হাঁটতে পারিস, তো যেরকমভাবে হেলে দুলে যেরকম চাস সেরকমভাবে হাঁটতে পারিস। করতে করতে একটা মাঠ থেকে আর একটা মাঠে ঢুকছিস, যে মাঠটায় ঢুকছিস সেখানে রথের মেলা হচ্ছে। কি হবে? তুই কি এরকম তুলতে পারবি? পারবি? তাহলে কি হবে? তুই কনস্ট্রিক্টেড হয়ে যাবি না? তার মানে আমার যেটা নর্মাল পজিশন, আমার নর্মাল পজিশনকে আমি কিছু মুভ করলাম না, এটা হচ্ছে আমার নর্মাল পজিশন। তাহলে যত রেয়ারে থাকবো তত আমি আমার নর্মাল পজিশন থেকে মুভ করতে পারবো বেশি। যেই আমি একটা ডেন্সার মিডিয়ামে ঢুকে যাবো তাহলে মুভ করতে পারবো, কিন্তু কম মুভ করতে পারবো, কারণ আমার তো এসে ধাক্কা ধুক্কা খেয়ে যাবো, তাই না? তার মানে যদি আমি একটা রেয়ারার মিডিয়াম থেকে আসি এবং যদি এই যে দাগটা যেটা 90 ডিগ্রিতে আঁকা হলো, লেট আস কল দিস অ্যাজ নর্মাল, যদি এটাকে নর্মাল বলি, তাহলে যখন আমি এই মিডিয়ামে এন্টার করব রেয়ারার মিডিয়াম থেকে, তখন নিশ্চয়ই একটা কোনো অ্যাঙ্গেলে আমি এন্টার করব। যে অ্যাঙ্গেলটাকে এন্টার করব সেটাকে আমি নাম দেব আই, যেখানে আই স্ট্যান্ডস ফর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? অবভিয়াসলি যখন আমি রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে যাব, তাহলে আমি অন্য কোনো একটা অ্যাঙ্গেলে যাব। সাপোজ আমি এই অ্যাঙ্গেলে যাব, এই অ্যাঙ্গেলে যাওয়া মানে এইটা হবে আর। আর স্ট্যান্ডস ফর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। একদম বেসিকটা বুঝিয়ে দিচ্ছি যাতে কারোর যদি কিছু মনে না থাকে তাদের মনে পড়ে যায়। কেউ বলতে পারবে যে এই রেটাকে কি বলি? গুড, ইনসিডেন্ট রে। এটাকে বলি ইনসিডেন্ট রে। কেউ বলতে পারবে এই রেটাকে কি বলি? গুড, এটাকে বলি রিফ্র্যাক্টেড রে। ইজ দ্যাট ক্লিয়ার? আর অবভিয়াসলি এটা আমার নর্মাল। আর যেটা সারফেস অফ সেপারেশন সেটা হচ্ছে এটা, দিস ইজ দি সারফেস অফ সেপারেশন। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে একটা টার্ম আছে। কি আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওটা বুঝতে গেলে আমাকে আগে এই দুটো ছবি একটু বুঝে নিই, তাহলে সুবিধা হবে। দেখতেই পাচ্ছি যে রেয়ারার মিডিয়াম থেকে যখন ডেন্সার মিডিয়ামে আসছি, ও নর্মালের কাছে চলে আসছে না, কারণ এই যে একই লজিক যে অপটিক্যালি ডেন্সার যত হবে ওর স্পিড তত ডিক্রিজ করবে, তত ও কম মুভ করতে পারবে নিজ জায়গা থেকে। ওকে, এইটার কথা ভাবি
যে যদি গল্পটা এইরকম হয় যে আমি একটা ডেন্সার মিডিয়াম থেকে একটা রেয়ারার মিডিয়ামে আসছি, তার মানে ভিড় মাঠ থেকে বেরিয়ে আমি কোথায় আসছি? হালকা মাঠে। তার মানে আমি কী করতে পারবো? নিজের মিন পজিশন থেকে খুব সহজেই নড়তে পারবো। সো এইটা যদি আমার হয় নর্মাল, সেইখানে এটা যদি হয় নর্মাল, তাহলে আমি যদি কোনো একটা অ্যাঙ্গেলে আসি, এনি অ্যাঙ্গেল, যদি এরকম কোনো একটা অ্যাঙ্গেলে আসি, এটা যদি হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, তাহলে এখান থেকে কোনো একটা অ্যাঙ্গেলে বেরোতে পারবো, এটা হবে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর। ইজ দ্যাট ক্লিয়ার? অবভিয়াসলি রেয়ারার থেকে ডেন্সারে আসলে অ্যাঙ্গেল আই গ্রেটার দ্যান অ্যাঙ্গেল আর, আর ডেন্সার থেকে রেয়ারারে আসলে অ্যাঙ্গেল আই লেস দ্যান অ্যাঙ্গেল আর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? গুড। নেক্সট আমরা করব, ওকে লিখে নাও। ওকে, তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। এখন আমরা জানবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ব্যাপারে। চলো, আ বিট ইনটু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। মনে কর যে আমার কাছে একটা সারফেস আছে, তো এই সারফেসটা সাপোজ এয়ার। ওকে, আচ্ছা এয়ারে লাইটের স্পিড কত হয়? গুড, তার মানে সেটা হচ্ছে সি ইকুয়ালস টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আমি কি করলাম? এয়ার থেকে অন্য কোনো একটা মিডিয়ামে নিয়ে এলাম, সাপোজ গ্লাস। ওকে, সাপোজ গ্লাসে এর স্পিড ভি গ্লাস ইকুয়ালস 2 ইন্টু 10⁸ মিটার, ধরলাম এরকম। তার মানে কি, একটা লাইট রে এইভাবে কোনো একটা অ্যাঙ্গেল করে এসেছিল, ও রিফ্র্যাক্ট করলো, করে এরকম কোনো একটা অ্যাঙ্গেলে চলে এলো। মনে কর যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর। ওকে, দেখ একটা টার্ম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাকে নর্মালি মিউ দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? শুনতে পাইনি, কি দিয়ে লেখা হয়? গুড। ধরো গ্লাসের কথা ভাবছি, তাহলে এটাকে সিম্পলি লিখছি মিউ গ্লাস। ওকে, আচ্ছা মিউ গ্লাস লেখা যা, আর আমি যদি ওই জায়গায় লিখি এ মিউ গ্লাস, বোথ অফ দেম আর সেম থিং। তাহলে মিউ গ্লাসও যা, এ মিউ গ্লাসও তাই। ওকে, এই যে এ মিউ গ্লাস, তার মানেটা কি? গুড, তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার। লিখে নাও প্রত্যেকে, দিস ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, দেখ এই এ মিউ জি যেটা, এটাকে লেখা হয় সি বাই ভি দিয়ে। ওকে, তাহলে যদি গ্লাসে হয় তাহলে ভি এর জায়গায় কি লিখবো? সিম্পলি ভিজি। তাহলে সি বাই ভিজি কি? এ মিউ জি। আচ্ছা আমাকে বলতে পারবি যে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত হবে? এই দুটো পুট করে বার করতে হবে। বল দেখি কেউ, আমার করতে করতে বল দেখি। 2.5 কি? গুড, তার কি কোনো ইউনিট আছে? না, গ্রেশিও। তার মানে আমরা বলতে পারি মিটার পার সেকেন্ড কেটে গেল, বলতে পারি। বলতে পারি যে 10⁸ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? উপরে 3 নিচে 2, দ্যাট ইজ 3/2 ইকুয়ালস টু 1.5। পিওর নাম্বার না? 1.5 পিওর নাম্বার না, মানে কোনো ইউনিট কিছু নেই, একটা সিম্পল কনস্ট্যান্ট। আচ্ছা যদি যে কোনো জায়গায় হাওয়া থাকে আর যে কোনো জায়গায় গ্লাস থাকে, ফর এনি সেপারেশন ইন এভরি কেস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইল বি 1.5। ওর থেকে আলাদা কিছু হবে? কোনো দিন পসিবল? তার মানে যদি একটা পেয়ার অফ মিডিয়া ভাবি, তার ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ অলওয়েজ আ কনস্ট্যান্ট ফর আ সিঙ্গেল পেয়ার। যেই এখানে গ্লাসের জায়গায় ক্রাউন গ্লাস দিয়ে দেবো, পাল্টে যাবে। ফ্লিন্ট গ্লাস দিয়ে দেবো, পাল্টে যাবে, কারণ ক্রাউন গ্লাসের স্পিড যা, ফ্লিন্ট গ্লাসের স্পিড আলাদা। তার মানে ইট ডিপেন্ডস অন হোয়াট কাইন্ড অফ সারফেস অফ সেপারেশন আই এম ডিলিং উইথ। ফর এনি কনস্ট্যান্ট পেয়ার অফ সারফেস অফ সেপারেশন এটা কি হবে? কনস্ট্যান্ট থাকবে। ওকে সায়ন্তন, ফ্যানটা চালিয়ে না, অসুবিধা হচ্ছে তোর। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তাহলে এটুকু আমরা পরিষ্কার হলো।
তা আমরা লিখে নাও একটা স্টার দিয়ে যে দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ কনস্ট্যান্ট ফর আ পেয়ার অফ মিডিয়া, ওকে, ফর আ ফিক্সড পেয়ার অফ মিডিয়া, ফর আ ফিক্সড পেয়ার অফ মিডিয়া, এখানে লেখো ফর আ ফিক্সড পেয়ার অফ মিডিয়া, ওকে। আচ্ছা, এবার এটা দিয়ে আমরা একটা জিনিস একটু দেখব। যেমন আমার এখানে এয়ার থেকে গ্লাসে যাচ্ছিল, তেমনি দুটো সিচুয়েশনকে আমরা লিখব। দেখো, ফার্স্ট সিচুয়েশন হচ্ছে সিচুয়েশন 1, মনে করো আমার এমন একটা সারফেস আছে, সাপোজ উপরে আছে আমার এয়ার, নিচে আছে আমার গ্লাস, ওকে। অবভিয়াসলি তাহলে এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ এ, এখানে মিউ জি, ক্লিয়ার? তাহলে ধরো আমি যদি এ মিউ জি করি, একটু আগে দেখলাম মিউ জি বাই মিউ এ, তার মানে সেটা হলো 1.5, কারণ এটাকে ধরেছিলাম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটাকে ধরেছিলাম এখানে ভেলোসিটি ধরেছিলাম 3 × 10⁸, এখানে ভেলোসিটি ধরেছিলাম 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। হাউ অ্যাবাউট এই জিনিসটাকে পাল্টে দিলাম, যে যেখানে এয়ার ছিল আর যেখানে গ্লাস ছিল সেটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিয়েছি, যে সাপোজ এইখানটায় আছে এখন গ্লাস, সাপোজ এইখানটায় আছে এয়ার, ওকে। তার মানে নিশ্চয়ই এই মিডিয়ামে লাইটের স্পিড হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই মিডিয়ামে স্পিড হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? পাল্টে দিলাম। আচ্ছা, ধর হালকা জায়গা থেকে তুই একটা ভিড় মেলায় ঢুকছিস, তাহলে তুই যতটা কাছাকাছি যাবি, যদি ভিড় মেলা থেকে ওই মেলাটা থেকেই হালকা জায়গাটায় আসিস, তো ঠিক ততটাই বেরিয়ে গিয়ে হালকা ফিল করবি না? ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এই ডিপেন্ড করে না যে কোন দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে আসার সময় যেরকম বিহেভিয়ার হবে, যদি সেই পথেই যায় তাহলে রেয়ার আর মিডিয়ামে সেম বিহেভ করবে। এটা কি তো আমরা বলি প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট। তার মানে কীরকম, যে সাপোজ এটা একটা মিডিয়াম অফ সেপারেশন আছে, একটা রে অফ লাইট এসে এখানে পড়েছে, সে এইভাবে বেরোচ্ছে, রাইট? তার জন্য সে দুটো অ্যাঙ্গেল করেছে, সাপোজ একটা হচ্ছে অ্যাঙ্গেল আই, একটা হচ্ছে অ্যাঙ্গেল আর, ক্লিয়ার? যদি এই রকম হয় যে লাইটটা উল্টো দিক থেকে আসে, তাহলেও তারা একই পাথকে রিট্রেস ব্যাক করবে। লাইট উল্টো দিক থেকে আসলেও কী হবে, একই পাথকে রিট্রেস ব্যাক করবে। তার মানে লাইট উইল রিট্রেস ব্যাক ইটস ওন পাথ। দিস ইজ নোন অ্যাজ প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট, ওকে। দিস ইজ দি প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট। আচ্ছা, তার মানে যদি লাইটটা এইখান থেকে আসে আর এইখান থেকে পাস হয়, তাহলে গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, তাহলে আমি কি সেটাকে লিখতে পারি যে জি মিউ এ, গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, আগের বার কি ছিল, এয়ার থেকে গ্লাস, তাহলে এ মিউ জি, এবার গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, তাহলে জি মিউ এ। আচ্ছা, জি মিউ এ মানে আমি বলতে পারি গুড মিউ এ বাই মিউ জি। সবার রেসপন্স চাই, মিউ এ বাই গুড। আচ্ছা, যদি মিউ জি বাই মিউ এ 1.5 হয়, তার মানে যদি মিউ জি বাই মিউ এ 3/2 হয়, তাহলে মিউ এ বাই মিউ জি কী হবে, 2/3। গুড, দ্যাট উইল বি 2/3। আচ্ছা, আমি কি এখান থেকে লিখতে পারি এই দুটো থেকে যে এ মিউ জি ইন্টু জি মিউ এ, তার মানে লিখতে পারি 3/2 ইন্টু 2/3 লিখতে পারি। তার মানে এখান থেকে 3 কেটে গেল, 2 কেটে গেল, ইকুয়ালস টু 1। তার মানে লিখতে পারি যে এ মিউ জি ইকুয়ালস 1/জি মিউ এ। এটা মাথায় রাখবি যে এ মিউ জি ইকুয়ালস 1/জি মিউ এ। হ্যাঁ, ভুল দিয়েছি, নর্মালের সাথে হবে, ওকে। বল, আর কোনো কনফিউশন? ওকে, লিখে নাও প্রত্যেকে। ওকে, আমরা করব স্নেলস ল। দেখো, স্নেলস ল আমাদেরকে কি বলছে, সাপোজ এটা একটা সেপারেশন অফ টু মিডিয়া, যদি আমার কোনো একটা লাইট এখান থেকে কোনো একটা জায়গায় এসে পড়ে, এটা যদি নর্মাল হয়
লাইটটা কোনো দিকে বেন্ড করে যায়, তাহলে আমি দুটো অ্যাঙ্গেল পাই। একটা অ্যাঙ্গেল হচ্ছে এটা, যেটাকে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলি, একটা অ্যাঙ্গেল এটা, যেটাকে আমরা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বলি। ধর এই সারফেসটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1 আর নিচের সারফেসটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2। ইজ আর ক্লিয়ার? স্নেলসের দুটো ল আছে। প্রথম ল আমরা সবাই জানি যে দি ইনসিডেন্ট রে, দি নর্মাল অ্যান্ড দি রিফ্লেক্টেড রে অল লাই অন আ সেম প্লেন, এটা আমরা জানি। সেকেন্ড লটাকে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড, সেটা হচ্ছে সে বলছে μ1 sin i ইকুয়ালস μ2 sin r। কি বলছে? কি বলছে? μ1, ওকে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে অর sin i বাই sin r ইকুয়ালস μ2 বাই μ1। তার মানে লিখতে পারি ইকুয়ালস টু 1 μ2। ইজ আর ক্লিয়ার? লিখতে পারি sin i বাই sin r equals to mu2 by mu1 equals to 1 mu2। ওকে, লিখতে পারলাম। আচ্ছা 1 mu2 মানে কি? 1 mu2 মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, মিউ যদি mu1 ইকুয়ালস টু হয় ইয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? মানে মিউ ইয়ার। ওকে, আচ্ছা এইখান থেকে দেখ আমরা একটা ইন্টারেস্টিং কনক্লুশন আসতে পারি। কীরকম কনক্লুশন? ধর একই মিডিয়াম, মুছবে না। আচ্ছা মুছছি না, দেখো ধর একই মিডিয়াম, সেম মিডিয়াম, 1 μ2 ইকুয়ালস টু মিউ ধরবো যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম বলবো। যেমন ধর গ্লাসের ক্ষেত্রে আমরা এ মিউজি, এ মিউজিকে কী ধরি? মিউজি। ধর আমার আর কোনো কিছু নেই, আমি শুধু একটা মিডিয়াম নিয়ে কাজ করছি, ওই এ মিউজি যেটা মিউজি ধরছি সেটা কি আমরা মিউ বলবো। অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে, কারণ বারবার করে তো এরকম লিখবো না। ওকে, তাহলে এটা মিউ হলো। নেক্সট হচ্ছে সেম মিডিয়াম, সেম মিডিয়াম অফ সেপারেশন পেয়ার যদি হয়, সেম মিডিয়াম অফ সেপারেশনের পেয়ার যদি হয়, একটু ভালো করে ব্যাপারটা বুঝবে। থার্ড ল না, এটাই, এটা একটা সুন্দর অ্যাপ্লিকেশন আছে যে মনে করো একটা জায়গার থেকে লাইটটা এইভাবে গিয়ে এইভাবে বেরোচ্ছে, আর একটা জায়গা থেকে লাইটটা এইভাবে এসে এইভাবে বেরোচ্ছে। ওকে, ভালো করে বুঝবি। আমি ধর এরকম বললাম যে সাপোজ এইটা হচ্ছে এয়ার, এটা গ্লাস, আর এটা গ্লাস, এটা এয়ার। ওকে, ভালো করে দেখবি, ইটস ভেরি ইন্টারেস্টিং। সাপোজ এখানেও আই অ্যাঙ্গেল করেছে, আই না, আমি সহজ করার জন্য সাপোজ এটাকে এক্স অ্যাঙ্গেল ধরলাম। ওকে, সাপোজ এইটাকে আমি ওয়াই অ্যাঙ্গেল ধরলাম, তাহলে আমি এখানে বলতে পারবো যে এটা যদি মিউ এ হয়, এটা মিউ জি হয়, তাহলে বলতে পারবো যে মিউ এ সাইন এক্স ইকুয়ালস টু মিউ জি সাইন ওয়াই বলতে পারবো। ধর এটাকে আমি জেড ধরলাম, এটাকে আমি পি ধরলাম। ক্লিয়ার? তাহলে এইটা তো হবে মিউ এ, এটা তো হবে মিউ জি, তাহলে এখান থেকে বলতে পারবো মিউ জি সাইন জেড ইকুয়ালস টু মিউ এ সাইন পি বলতে পারবো। আচ্ছা আমি না দুপাশ দিয়ে রেশিও করবো, অর সাইন এক্স বাই সাইন ওয়াই ইকুয়ালস টু মিউ জি বাই মিউ এ। এখান থেকে করবো দেখ, অর সাইন পি বাই সাইন জেড, জেডটাকে পাশে নিয়ে গেছি, ইকুয়ালস টু মিউ জি বাই মিউ এ। আচ্ছা মিউ জি বাই মিউ এ তো ফিক্সড, কারণ একটা পেয়ারের ক্ষেত্রে সবসময় মিউ ফিক্সড হয় আমরা দেখেছি। তার মানে এই জিনিসটা তো একটা কনস্ট্যান্ট, এই জিনিসটাও তো একটা কনস্ট্যান্ট, রাইট? কিন্তু যদি ইনকেস ধর অ্যাঙ্গেল ওয়াইটা সেম হলো, তাহলে সাপোজ এখানে জেডের জায়গায় আমি লিখলাম ওয়াই, তার মানে সাপোজ এই জেডটাকে আমি ওয়াই ধরলাম। যেমন ধর এই ক্ষেত্রে সাপোজ ইমাজিন করলাম যে ওয়াই হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানেও ধরলাম এটা 30 ডিগ্রি। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে যদি ওয়াই সেম হয়, এই দুটো যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে লিখতে পারি যে সাইন এক্স বাই সাইন ওয়াই এটা থেকে ইকুয়ালস টু সাইন পি বাই সাইন ওয়াই। সাইন ওয়াই কেটে যাবে, তার মানে নিশ্চয়ই সাইন এক্স ইকুয়ালস টু সাইন পি হবে, তাই না? দুপাশেই সাইন, তাহলে সাইন এক্স ইকুয়ালস টু সাইন পি হলে এক্স ইকুয়ালস টু কী হয়? পি, তাহলে অবভিয়াসলি এক্স ইকুয়ালস টু কী হবে? পি। আচ্ছা এটা কি আমাদের সেই প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি সেটাকে আরও স্ট্রংলি প্রুফ করে না? যে অ্যাঙ্গেলে ঢুকবে কোনো একটা মিডিয়াম দিয়ে অন্য অ্যাঙ্গেলে বেরোবে, অন্য মিডিয়াম দিয়ে যদি সেই অ্যাঙ্গেলে ঢোকে তাহলে যে অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয়েছিল সেই অ্যাঙ্গেল দিয়ে বেরোবে, তাই না?
দেখ একই রকম লজিক কি সুন্দরভাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে প্রুভ করা যায়। ডান, লিখে নাও। তাহলে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি আমরা বুঝে গেছি। এখন দেখব হোয়াট হ্যাপেন্স ইন কেস অফ আ গ্লাস স্ল্যাব। গ্লাস স্ল্যাব, মনে করো যে এখানে আমার একটা গ্লাস স্ল্যাব রয়েছে। ফার্স্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমার গ্লাস স্ল্যাবের কনস্ট্রাকশনটা একটু বোঝা। আচ্ছা মিতুষা বলতো, এই দুটো কি প্যারালাল নাকি এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল আছে? উপরের যে লাইনটা নিচের যে লাইনটা, আর দে প্যারালাল টু ইচ আদার? হ্যাঁ, তাহলে গ্লাস স্ল্যাব হতে গেলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া হচ্ছে দি টু সারফেসেস মাস্ট বি প্যারালাল টু ইচ আদার। কি বললাম? দি টু সারফেসেস মাস্ট বি গুড, দ্য টু সারফেসেস মাস্ট বি গুড। এবং এই ধরনের স্ল্যাবকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব। কি বলা হয়? শুনতে পাইনি? গুড। তার মানে অবভিয়াসলি এর প্রত্যেকটা অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রিজ। আচ্ছা, একটা রে অফ লাইট সাপোজ এখানে এই অ্যাঙ্গেলে এসে পড়েছে, ওকে। আচ্ছা, কোনো একটা সারফেসের উপরে এসে পড়লে ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু ডু ইজ উই হ্যাভ টু ড্র আ নর্মাল। তাহলে আমরা কি করব? অবভিয়াসলি এইখানটাতে একটা নর্মাল এঁকে দেব। ক্লিয়ার? আচ্ছা, যখন নর্মাল এঁকে দিলাম তার মানে এর একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে, ধরলাম এইটা, দিস ইজ দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। কোনো একটা তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও হবে, তার মানে ওকে আমরা কোনো একটা অ্যাঙ্গেলে এখানটায় পাঠালাম, ওকে। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? দিস উইল বি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ক্লিয়ার? তাহলে এটা যদি I1 হয়, এইটা হবে R1, রাইট? আচ্ছা, আমাকে একটা কথা বল, জিজ্ঞেস করছি হৃদয়কে। হৃদয়, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, রাইট? আচ্ছা, আমি যদি এইটাকে এইভাবে সোজা টেনে আনি, তিনটে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। গুড। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেল কি হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি। আচ্ছা, এবার কি হবে? তাহলে আমি এখানে যেমন নর্মাল এঁকেছি, আমি এইখানটা তো ঠিক একই রকমভাবে একটা নর্মাল এঁকে দেবো। আচ্ছা, আমাকে একটা কথা বল, যে এই যে নর্মালটা আঁকছি, এই নর্মালটা কি এই নর্মালটার সাথে প্যারালাল? প্যারালাল। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সেম হবে? কেন হবে না? তাহলে ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস। গুড। তাহলে এই অ্যাঙ্গেল সেম, তাহলে এটাকেও আমি R1 লিখতে পারি, কিন্তু আমি লিখলাম R2। আমি জানলাম যে R1 আর R2 সেম, তাহলে আমি এখানে ধরলাম যে R1 ইকুয়ালস R2 ইকুয়ালস R, লিখতে পারি। আচ্ছা, প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট একটু আগেই পড়লাম, কি বলছে? যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়ে যে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল তৈরি করবে, যদি ডেন্সার থেকে সেই অ্যাঙ্গেলেই বেরোয়, যেমন R1 আর R2 সেম, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা I1 এর সেম হবে না ডিফারেন্ট হবে? সেম হবে। তাহলে অবভিয়াসলি সেম হবে। আচ্ছা, আমাকে একটা কথা বল, ধর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা যদি সেম হয়, তাহলে এই লাইনটা আর এখান থেকে যে লাইনটা বেরোবে তারা কি প্যারালাল টু ইচ আদার হবে না? প্যারালাল হবে। গুড। তার মানে আমি কি করছি দেখ, এইটাকে এই দিক বরাবর আমি এক্সটেন্ড করে দিচ্ছি, দিলাম। ডটেড মানে ওইদিকে যাচ্ছে না, ওইদিকে আসছিল। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখান থেকে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, দে আর প্যারালাল টু ইচ আদার। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমার দেওয়া উচিত I1, কিন্তু আমি এটাকে I1 দেব না, এটার নাম দেব আমি E। কি দেব? E। ই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, ওকে। কেন অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স? এটা বোঝানোর জন্যে যে অ্যাঙ্গেলে পড়েছে আর যে অ্যাঙ্গেলে বেরোচ্ছে দুটো আলাদা, যে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরোয়নি, উপর দিয়ে ঢুকেছে এই দিক দিয়ে বেরোচ্ছে, ওকে। আচ্ছা, তাহলে এরা তো সরে গেছে, তার মানে যদি গ্লাস স্ল্যাবটা না থাকতো তাহলে তো এই লাইন বরাবর আসতো,
কিন্তু যেহেতু গ্লাস স্ল্যাব আছে তাহলে এই লাইন বরাবর নিশ্চয়ই আসতে পারবে না, তাহলে অন্য কোনো লাইন বরাবর আসছে, সেটা কোনটা, সেটা এই লাইন বরাবর আসছে, রাইট? ওকে, তাহলে এদের মধ্যে একটা ডিস্টেন্স অফ সেপারেশন আছে তো, গুড। তাহলে যে ডিসপ্লেসমেন্ট অফ সেপারেশন আছে, আচ্ছা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট এই দুটো লাইনের মধ্যে কীরকমভাবে আমরা নেব? কোনো একটা অ্যাঙ্গেল করে নেব নাকি পারপেন্ডিকুলারলি নেব? পারপেন্ডিকুলারলি নেব, কারণ পারপেন্ডিকুলারলি নিলেই আমরা শর্টেস্ট ডিস্টেন্সটা পাবো, নাহলে আমরা যে কোনো একটা ডিস্টেন্স পেতেই পারি, বাট শর্টেস্ট ডিস্টেন্স উইল বি দি শর্টেস্ট, হ্যাঁ, দ্যাট উইল বি পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট বাট পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, তাই ওটাকে বলছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। গুড, ভেরি গুড। তোর নাম কি? সোহান। গুড সোহান। সো দিস উইল বি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। বোঝানোর জন্য এখানে একটা 90 ডিগ্রি লিখে দিলাম। আচ্ছা কিছু মার্কিং করি। নর্মালটাকে লিখি এন এন ড্যাশ, এই নর্মালটাকে লিখি এম এম ড্যাশ, এই পয়েন্টটাকে লিখি ও, এই পয়েন্টটাকে লিখি পি, সাপোজ এটা কিউ, এটা এস, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে টি। ওকে, আচ্ছা আমি উল্টে দিলাম, এটাকে এন দিলাম, এটাকে এন ড্যাশ দিলাম, সুবিধা হবে কিছু। আচ্ছা গ্লাসটা তো থিক, তাই না? মানে গ্লাসটার একটা থিকনেস আছে। ধর গ্লাসটার থিকনেস এইখান থেকে এতটা, এটাকে মার্ক করলাম আমি টি দিয়ে। ওকে, টি কি? টি ইজ থিকনেস অফ দ্য গ্লাস, টি ইজ থিকনেস অফ দ্য গ্লাস। ওকে, আচ্ছা আমাকে একটা কথা বল, ওপি এই দাগটা, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলই সেম না? আচ্ছা ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটাকে এইখান থেকে এইটুকু, এটার নাম দিচ্ছি আমি ডি। ওকে, ওকে, এটার নাম দিচ্ছি ডি। আমি এই অ্যাঙ্গেলটা নিয়ে ভাবছি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলতে পারি যে এটা যদি R1 হয়, বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা I1, এটা R1, এই নীল অ্যাঙ্গেলটা কত হবে? আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি I1 হয়, এই টোটাল অ্যাঙ্গেলটা কত বলতো? I1, কারণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটাও I1, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? গুড, গুড, ভেরি গুড, তাহলে I1 মাইনাস R1। আচ্ছা আমি এই I1 মাইনাস R1 দিয়ে একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করছি, দেখ এই ট্রায়াঙ্গেলটা, তাহলে আমি কি এইরকম একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি? ভালো করে দেখবি, এই এই যেখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এইটা আমার ডি, এইটা আমার হচ্ছে I1 মাইনাস R1, পেয়েছি। আচ্ছা আমি যদি এটাকে থিটা ধরি, তাহলে এখান থেকে লিখতে পারি সাইন থিটা, তাহলে সাইন থিটাকে কি লিখতে পারি? যে সাইন থিটা ইকুয়ালস টু ডি বাই ওপি, যদি এই ডিসপ্লেসমেন্টটা হয় ওপি, তাহলে ডি বাই ওপি লিখতে পারি, লিখতে পারি। আর এখান থেকে লিখতে পারি যে ওপি ইকুয়ালস ডি বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা কি হয়? সেক থিটা না কোসেক থিটা? কোসেক থিটা, তাহলে এটাকে লিখতে পারি ডি কোসেক থিটা, থিটা মানে I1 মাইনাস R1, তাহলে এটাকে লিখতে পারি ডি কোসেক I1 মাইনাস R1। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? জয়িতা পরিষ্কার? মিতুষা পরিষ্কার? হৃদয় পরিষ্কার? গুড, এটা বুঝতে পারলাম। এটা কার সাথে ইকুয়েট করলাম? দিস ইজ ওপি। আচ্ছা এবার দেখ এই ট্রায়াঙ্গেলটা ও এন পি ট্রায়াঙ্গেলটা, আচ্ছা ও এন পি ট্রায়াঙ্গেলটা মানে কীরকম? ঠিক এইরকম না? ও এন পি ট্রায়াঙ্গেল, দিস ইজ ও, দিস ইজ এন, দিস ইজ পি, রাইট? আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা R1 না, তাই তো? আচ্ছা আমি যদি এইটাকে বলি, এটা কি থিকনেস টি এর সমান নয়? দেখ তো এইটাও যা, ও এনটাও ততটা না, তাহলে ও এনটাকে আমরা টি ধরতে পারি। আচ্ছা তাহলে এখান থেকে দেখ যে যদি আমরা কস অফ R1 নিই, তাহলে লিখতে পারি কস R1 হচ্ছে টি বাই ওপি বেস বাই হাইপোটেনুস, বলতে পারি। আচ্ছা এখান থেকে একইভাবে বলতে পারি যে ওপি ইকুয়ালস টু টি বাই
cos r1 বলতে পারি। আচ্ছা, এইটাকে আর এইটাকে দুটোই সেম জিনিস না, ওপি ইকুয়ালস টু, তাহলে এইটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, কি করলাম 1 আর 2 কে ইকুয়েট করে দিলাম, তাহলে ইকুয়েটিং 1 and 2, ইকুয়েটিং 1 and 2 উই গেট, দুটোকে ইকুয়েট করলে কি পাই, তাহলে লিখতে পারি ওইখান থেকে ডি কোসেক i1 মাইনাস r1 ইকুয়ালস টু টি বাই cos r1, আচ্ছা cos r1 1 বাই cos r1 কি হয় sec r1, তাহলে এটাকে লিখতে পারি টি sec r1 লিখতে পারি। কোসেক i1 মাইনাস r1 ওপাশে নিয়ে যেতে চাইছি, তাহলে এটাকে লিখতে পারি যে ডি ইকুয়ালস টু টি sec i1 মাইনাস r1 বাই টি sec r1 বাই কোসেক i1 মাইনাস r1 বাই কোসেক i1 মাইনাস r1 মানে কি সাইন i1 মাইনাস r1, তাহলে ইন্টু সাইন i1 মাইনাস r1 লিখে নাও। দিস ইজ দি ফর্মুলা অফ ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। দেখ কতগুলো জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট, কার কার উপরে ডিপেন্ড করছে, টি sec r1, আচ্ছা যদি অ্যাঙ্গেলের ভ্যালু বাড়ে কসের ভ্যালু কমে না বাড়ে, কসের ভ্যালু কমে, কস 90 ভ্যালু কত 0, কস 0 ভ্যালু কত, তাহলে যাতে অ্যাঙ্গেল বেড়েছে ভ্যালু কমেছে না বেড়েছে, কমেছে। আবার তুই যদি 1 বাই করিস 1 বাই কস মানে সেক, তাহলে কসের ভ্যালু যদি অ্যাঙ্গেল বাড়লে কমে, তাহলে 1 বাই কসের ভ্যালু অ্যাঙ্গেল বাড়লে কমবে না বাড়বে, বাড়বে, তাহলে যত r1 বাড়বে মানে এই অ্যাঙ্গেলটা বাড়বে তত ডি এর ভ্যালু বাড়বে না কমবে, বাড়বে। ফার্স্ট থিং ক্লিয়ার। আবার একটা জিনিস দেখ, এখানে i1 আছে, r1 কে বাড়াতে গেলে আমাকে কাকে বাড়াতে হবে, i1 কে, তার মানে কার কার উপরে ডিপেন্ড করছে, একটা ডিপেন্ড ডাইরেক্টলি করছে থিকনেস অফ দ্য মিডিয়াম, যে কাঁচ যত বড় হবে এটা তত বেশি সেপারেশনে যাবে, যত পাতলা হবে এই ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট তত কম হবে, তার মানে তত কাছাকাছি যাবে। একদম যদি থিন লেন্স হয় তাহলে কী হবে, প্রায় একই লাইন দিয়ে বেরিয়ে যাবে, মানে তিন স্ল্যাব হয় তাহলে একই লাইন দিয়ে বেরিয়ে যাবে। আবার কার উপরে ডিপেন্ড করছে, r1 এর উপরে, ক্লিয়ার, কার উপরে ডিপেন্ড করছে r1 এর উপরে, আর কার উপরে ডিপেন্ড করছে i1 মাইনাস r1। দেখ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বেশি হবে তত i1 মাইনাস r1 এর মধ্যে ডিফারেন্স বেশি হবে না, কারণ ডেভিয়েশন বেশি হবে। একটু i1 মাইনাস r1টা দেখ কি, মনে কর একটা লাইট, কনসেপচুয়ালি বুঝতে হবে, মনে কর একটা লাইট এইখান থেকে কোনো একটা অ্যাঙ্গেলে আসছে, তাহলে সে এরকম কোনো একটা অ্যাঙ্গেলে যাবে, যদি তার মিউ এর ভ্যালু হয় কম, এবার যদি তার মিউ এর ভ্যালু হয় বেশি, তাহলে অবভিয়াসলি সে যদি এরকম একটা অ্যাঙ্গেলে আসে তাহলে সে বেশি অ্যাঙ্গেলে যাবে। কিন্তু দুটোর ক্ষেত্রেই তো যাচ্ছিল একই দিকে, যদি এখানে না থাকতো তাহলে এটা তো এইদিকে যেত, এটা তো এইদিকে, কোনটার ক্ষেত্রে বেশি ডেভিয়েট করেছে, নিচেরটা। কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, নিচেরটা, তাহলে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি তার ক্ষেত্রে ডেভিয়েশনও বেশি। এই যে সবুজ অ্যাঙ্গেলটা এটা কি i1 মাইনাস r1, মিতুষা বুঝতে পারছিস, সবুজ অ্যাঙ্গেলটা কি i1 মাইনাস r1, তাহলে এই অ্যাঙ্গেলটাও i1 মাইনাস r1, এই অ্যাঙ্গেলটাও কি i1 মাইনাস r1, রাইট। তাহলে যার ক্ষেত্রে i1 মাইনাস r1 বেশি, ডেভিয়েশন বেশি, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বেশি। তাহলে তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। ফার্স্ট হচ্ছে থিকনেস অফ দ্য মিডিয়াম, সরাসরি বুঝতে পারছি। নেক্সট হচ্ছে r1 মানে অ্যাকচুয়ালি i1, যে কোন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এসে পড়ছি, কারণ i1 এর উপরে পুরোপুরি ডিপেন্ড করে r1। হ্যাঁ হ্যাঁ, i1 আর r1 ভার্টিক্যালি অপোজিট না, i1 r1, কিন্তু আমি এটাকে যত বেশি অ্যাঙ্গেল করে ফেলবো r1 তো তত বেশি অ্যাঙ্গেল হবে, তাহলে r1 যত বেশি হবে তত এটা বাড়বে, তাহলে ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, বোঝা গেল, কারণ r1 ডিপেন্ডস অন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আবার দেখো ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ডিপেন্ডস অন r1, বাট r1 ডিপেন্ডস অন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট হচ্ছে সাইন i1 মাইনাস r1, এটা মানে কি ডেভিয়েশন যত বেশি হচ্ছে, কার ক্ষেত্রে বেশি হবে, যত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে তত বেশি হবে। ওকে, দেন ইট ডিপেন্ডস অন রিফ্র্যাক্টিভ, তিনটে জিনিস হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, থিকনেস অফ দ্য মিডিয়াম আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অফ দ্য লাইট রে। ওকে, হ্যাঁ, আরও বেশি ডিভিয়েট করবে, তাহলে i1 মাইনাস r1 কী হবে, বাড়বে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? মানে অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে, এগুলো আমরা দেখলাম। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? চলো লিখে নাও। আচ্ছা, নেক্সট হচ্ছে ফর সাম প্যারালাল
গ্লাস স্ল্যাব। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, খুব সোজা। মনে করো যে কতগুলো গ্লাস স্ল্যাব নিয়ে আলোচনা করছি। ওকে, ধরো 3টে গ্লাস স্ল্যাব নিয়ে আলোচনা করছি। 3টে গ্লাস স্ল্যাব, 3টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা আলাদা, সেম নয়। ওকে, 3টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা আলাদা। মনে কর ফার্স্ট স্ল্যাবটায় কোনো একটা রে অফ লাইট এরকম কোনো একটা অ্যাঙ্গেলে এসে পড়েছে। ওকে, অবভিয়াসলি ও বেঁকবে, আর এটা যদি হয় ওর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে ও নিশ্চয়ই কোনো একটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশানে যাবে। তাহলে অবভিয়াসলি এখান থেকে বেঁকলো, বেঁকে ও কোনো একটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশানে এইখানটা এসে পড়লো। সাপোজ দিস ইজ I1, দিস ইজ R1 বলতে পারবো। আচ্ছা, সাপোজ বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ0, কি দিলাম? μ0। আচ্ছা, μ0 কেন দিলাম? ধরে নিচ্ছে ওটা মিউ এয়ার, তাই আমি দিচ্ছি μ0। অন্য যা কিছু তাই দিতে পারতাম, μ0 দিলাম। তোর ফার্স্ট মিডিয়ামটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, সেকেন্ডেরটার μ2, থার্ডেরটার μ3। ওকে, আচ্ছা, তাহলে আমি উপরেরটা থেকে কি বলতে পারি যে সাইন I1 ইন্টু μ0 ইকুয়ালস টু সাইন R1 ইন্টু μ1 বলতে পারি? হ্যাঁ কি না বলতে পারি? বলতে পারি? আর দেখে নাও একবার, দেখে নিয়ে কনফার্ম করো। দেখেছো? তাহলে μ0 সাইন I1 ইকুয়ালস টু μ1 সাইন R1 বলতে পারি? গুড। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে অর μ1 বাই μ0 ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1 বলতে পারি। তার মানে এইটাকে বলতে পারি যে 0 μ1। দেখো আগে, দেখো এটুকু বলতে পারি কিনা। আচ্ছা, অবভিয়াসলি এখানে এসে এই সারফেসে পড়েছে। আমি একটু আগেই বললাম যে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা। তার মানে যখন এই সারফেসে এসেও পড়লো, কি করলাম? এখানে একটা নর্মাল আঁকলাম। অবভিয়াসলি ও অন্য কোনো একটা অ্যাঙ্গেলে এখান থেকে বেরোলো, তাই না? তাহলে এইটাকে ধরলাম আমি কোনো একটা অ্যাঙ্গেল, কিন্তু আমাকে বল এই নর্মাল আর এই নর্মাল যদি এই সারফেস দুটো নর্মাল হয়, প্যারালাল টু ইচ আদার হয়, তাহলে R1 আর এই অ্যাঙ্গেলটাও R1 হবে না? রাইট? তাহলে এইটাকে আমি R1 লিখতে পারি, এইটাকে R1 লিখলাম, এইটাকে আমি R2 লিখলাম, লিখতে পারি। আচ্ছা, তাহলে একইভাবে কি লিখতে পারি যে সাইন R1 ইন্টু μ1 না μ2 কি লিখবো? সাইন R1 ইন্টু μ1 না μ2 কি লিখবো? সাইন R1 ইন্টু μ1 ইকুয়ালস টু এখানে কি লিখবো? সাইন R2 ইন্টু μ2। তাহলে লিখবো সাইন R2 ইন্টু μ2। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখান থেকে লিখতে পারি যে অর, ভালো করে দেখবে, μ2 বাই μ1 ইকুয়ালস টু সাইন R2 বাই সাইন R1 লিখতে পারি না? আচ্ছা, এটাকে লিখতে পারি তার মানে 1 μ2 μ2 বাই μ1 ইকুয়াল সাইন R1 বাই R2, ইয়া সাইন R1 বাই R2। তাহলে এটাকে লিখতে পারি 1 μ2। ভালো কথা। এখান থেকে এসে ও আবার এই সারফেসটার উপরে পড়েছে। ক্লিয়ার? এইটা যদি R2 হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? R2। তাহলে যদি R2তে এসে পড়ে, তাহলে এখান থেকেও ও আবার ডেভিয়েট করবে। গুড। তাহলে এখান থেকেও এইদিকে আবার ডেভিয়েট করবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে ধরলাম R3। গুড মিতুষা, পরিষ্কার হলো? কি হলো? R3। তার মানে অবভিয়াসলি এই দুটো সারফেস নিয়েও তো ভাবতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি যে অর μ2 সাইন R1 R2 ইকুয়ালস টু μ3 সাইন R3 লিখতে পারি। আর একইভাবে এখান থেকে দেখো লিখতে পারি যে μ3 বাই μ2 ইকুয়ালস টু সাইন অফ R2 বাই সাইন অফ R3 লিখতে পারি না? ক্লিয়ার? তার মানে ইকুয়ালস টু লিখতে পারি 2
টু মিউ থ্রি। একটা কাজ করব, কি করব, এটার নাম দেব 1, এটার নাম দেব 2, এটার নাম দেব 3। তো ইভেনচুয়ালি ও এইখানটায় পড়লো, পরে আলটিমেটলি ও তো অবভিয়াসলি বেরিয়ে যাবে। সাপোজ এখানে R3 নিয়ে পড়লো, ও কোনো একটা অ্যাঙ্গেল এক্সে বেরিয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে যে এটা তো আমার একটা ফিক্স স্ল্যাব নয় যে একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আছে, তাই সরাসরি আমি এভাবে বলতে পারবো না যে কোন অ্যাঙ্গেলে ঢুকবে কোন অ্যাঙ্গেলে বেরোবে। কিন্তু আমি একটা মজার জিনিস বলতে পারি যে আলটিমেটলি যে অ্যাঙ্গেলেই ও বেরাক না কেন, তাহলে ওর তারা মিডিয়ামের মতো কাজ করলো। তাহলে আমি এখান থেকে এই তিনটেকে যদি মাল্টিপ্লাই করে দিই, তার মানে 1 টাইমস 2 টাইমস 3, তিনটে যদি মাল্টিপ্লাই করে দিই, কী লিখতে পারি যে 0 মিউ 1 ইন্টু 1 মিউ 2 ইন্টু 2 মিউ 3, এটাকে লিখতে পারি যে সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R1 বাই সাইন R2 ইন্টু সাইন R2 বাই সাইন R3 বলতে পারি এরকম। আচ্ছা, এখান থেকে দেখতো R1 কেটে গেল, R2 কেটে গেল, তাই না? তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, 0 মিউ 1, হ্যাঁ বল, সাইন R1 কেটে গেল, তাহলে সাইন I বাই সাইন R3 হয়ে গেল। হ্যাঁ, সাইন I1 বাই সাইন R3 হয়ে গেল। কিন্তু আমি উপরেরটাকেও দেখছি, উপরেরটাকে লিখতে পারি 0 মিউ 1 ইন্টু 1 মিউ 2, তার মানে মিউ 1 বাই মিউ নট ইন্টু মিউ 2 বাই মিউ 1, তাই না? ইন্টু 2 মিউ 3 মানে কি, ইন্টু মিউ 3 বাই মিউ 2, তাই না? কাটলো 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 কাটলো, তাহলে এটাকে কি লিখতে পারি, মিউ 3 বাই মিউ নট, রাইট? ক্লিয়ার? আচ্ছা, মিউ 3 বাই মিউ নট ইকুয়ালস টু, এখান থেকে লিখতে পারি না যে ইকুয়ালস টু সাইন I বাই সাইন R3, লিখতে পারি না? তার মানে এখান থেকে লিখতে পারি যে অর 0 মিউ 3 ইকুয়ালস টু সাইন I বাই সাইন R3। তার মানে আমি যখন অনেকগুলো স্ল্যাবকে নেবো, কম্পোজিট স্ল্যাব নেব, সেই কম্পোজিট স্ল্যাবের ক্ষেত্রে তার একটা এতগুলো রিফ্র্যাকশনের পর আলটিমেটলি যখনও বেরোবে, তার একটা আমি কম্বাইন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে পারি। যে কম্বাইন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বার করবো দ্যাট উইল বি সাইন I বাই সাইন, যে ফাইনাল যেটা অ্যাঙ্গেলে বেরোচ্ছে সাইন R3, ফাইনাল যে অ্যাঙ্গেলটা বেরোচ্ছে সাইন R3। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? একদম পরিষ্কার? ওকে, চলো। তাহলে এখন অবধি আমি এইটুকু বুঝেছি যে আমার এরকম একটা রিলেশন পাই। এবার সায়ন্তন, আমি তোকে কী বললাম যে কোন অ্যাঙ্গেলে বেরোবে আমি জানি না, আমি এখন অবধি আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা, কিন্তু এটা তো R3, এটা X। আচ্ছা, এখান থেকে যখন বেরোচ্ছে, বাইরে বেরোনো মানে মিউ নটেই বেরোচ্ছে না? ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে কোথায় বেরোচ্ছে, মিউ নট, তার মানে দিস উইল বি ফর শিওর মিউ নট। ওকে, এইটার ক্ষেত্রে আমি ইকুয়েশন কি ফর্ম করবো বল দেখি, কি ফর্ম করবো, মিউ 3 ইন্টু সাইন মিউ 3 না সাইন ইকুয়ালস টু, বল বল, মিউ নট সাইন এক্স লিখতে পারি। তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি এই রকমভাবে যে মিউ নট বাই মিউ 3 ইকুয়ালস টু সাইন R3 বাই সাইন এক্স, পারি? এইখান থেকে না ওখানটায় যাব, এই এক্সপ্রেশন থেকে ও মিউ 3, তার মানে কি মিউ 3 বাই মিউ নট না, তাই তো, ইকুয়ালস টু সাইন I বাই সাইন R3। I1 লিখেছি, এটা I1 হবে, হ্যাঁ ঠিক করে নাও, এটা I1 হবে, I1 লেখা আছে, তাহলে সাইন I1 বাই সাইন R3। ইজ দ্যাট ক্লিয়ার? এই যে I লিখেছি, ওটা I1 লিখেছিলাম, এটা I1 লিখে দেয়। ওকে, আর এখানে দেখ মিউ নট বাই মিউ 3 ইন্টু যদি মিউ 3 বাই মিউ নট করি, মিউ নট বাই মিউ 3 মানে সাইন R3 বাই এক্স ইকুয়ালস টু সাইন R3 বাই সাইন এক্স ইন্টু
μ3/μ0 মানে সাইন I1/sin R3। এটা কেটে যায়, যায়। এটা কাটে, এটা কাটে, গেল। তাহলে এখান থেকে লিখতে পারি যে অর সাইন I1 ইকুয়াল সাইন এক্স, সাইন I1 ইকুয়ালস টু সাইন এক্স হলে I1 ইকুয়ালস টু কী হবে, এক্স। তার মানে এক্স ইকুয়ালস টু কি, I1। তার মানে একটা অদ্ভুত জিনিস দেখ, যে অ্যাঙ্গেলেই পড়ুক না কেন, যদি কম্পোজিট স্ল্যাবও হয়, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা যেটা বেরোবে দে উইল বি সেম। তার মানে একটা গ্লাস যদি অনেকগুলো কম্পোজিট স্ল্যাব দিয়েও তৈরি হয়, আলটিমেট অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স যেটা হবে দ্যাট উইল বি ইকুয়াল টু দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর সেটা হওয়া মানে বোথ অফ দেম উইল বি প্যারালাল টু ইচ আদার। ইজ দ্যাট ক্লিয়ার? হেভি ইন্টারেস্টিং, গুড। আচ্ছা, এটা বুঝতে পারলাম। এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট টপিক, অ্যাপারেন্ট ডেপথ, রিয়েল ডেপথ। দেখো